নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পাকিস্তান যতদিন থাকবে প্রতিবেশী হিসেবে ততদিন ভারতের জন্য দুঃখের খবর, এবং পাকিস্তান থেকে আরেকটা দুঃখের খবর ভারতের জন্য এসেছে। পাকিস্তানে জন্মের শুরু থেকেই ভারতের বিরোধিতা করে যাচ্ছে, এবং সেই হিসেবেই বর্তমানে পাকিস্তান থেকেই লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং জৈশ-ই মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন ভারতকে অস্থির করে যাচ্ছে। এবং সেই দুঃখের খবরে আরেকটা সন্ত্রাসবাদী সংগঠন যোগ হলো, যে সংগঠন জৈশ-ই মোহাম্মদের মহিলা সন্ত্রাসবাদী সংগঠন। এবং সেই সংগঠনের ব্যাপারে যা জানা যাচ্ছে যে বাওয়ালপুরে মার্কাজ উসমান ও আলী থেকে এই সংগঠন তৈরি হয়েছে, এবং এই সংগঠনের প্রধান হিসেবে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারকে প্রদান করা হয়েছে। এবং জৈশ-ই মোহাম্মদের সমস্ত শীর্ষস্তরের কমান্ডারের স্ত্রীদের এতে সামিল করা হচ্ছে, এবং বিভিন্ন গরিব মহিলাদের সংগঠনে সামিল করা হচ্ছে। এবং এতেই চিন্তার বিষয় যে এই সংগঠন ভারতের উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং দক্ষিণ ভারতে নিজেদের সংগঠন বিস্তার করতে চেষ্টা করে যাচ্ছে, এবং মহিলাদের নিয়োগ করে যাচ্ছে, এবং অনলাইনে সেই কাজ শুরু করেছে। অবশ্যই যথেষ্ট চিন্তার বিষয়, কারণ অপারেশন সিঁদুরে পাকিস্তান বড় একটা ধাক্কা খাওয়ার পরও কিন্তু দমে যায়নি, বরং পাল্টা জিহাদের মন্ত্র নিয়ে ভারতকে কী করে আরও অস্থির করা যায় সেই মানসিকতা নিয়েই জৈশ-ই মোহাম্মদ এবং মাসুদ আজহার নিজের বোনকে কাজে লাগিয়ে মহিলা সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করেছে, যাতে ভারতকে শুধু পুরুষ নয় মহিলাদের দিয়েও অস্থির করা যায়। এবং এটা আমরা এখনই অনুমান করতে পারি যে মহিলা সন্ত্রাসবাদী সংগঠন যেহেতু জৈশ-ই মোহাম্মদ তৈরি করে নিয়েছে, এবং মহিলাদের প্রতি যে একটা অন্য দৃষ্টিভঙ্গি রয়েছে গণতান্ত্রিক দেশে, বিশেষ করে ভারতে, সেটা কাজে লাগিয়ে যে কোনো ধরনের অন্যায় কাজে যেতে পারে জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠন। এজন্যই সবথেকে বেশি উদ্বেগ এবং আতঙ্কের জায়গাটা রয়েছে ভারতের জন্য। এতে হয়তো মহিলারা ট্র্যাপ সৃষ্টি করে ভারতের বিভিন্ন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে নাস্তানাবুদ করার পথে যেতে পারে। যেহেতু তারা অন্যায় করার জন্যই সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করেছে, তাই তারা এমন কিছু করতে বাকি রাখবে না যেটা ভারতকে অস্থির করতে সক্ষম হয়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। যতটুকু খবর জানা যাচ্ছে যে অপারেশন সিঁদুরের সময় ইউসুফ আজহার নামে একজন মারা গিয়েছিল। আমরা জানি যে অপারেশন সিঁদুরের সময় বাওয়ালপুরে ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী আক্রমণ করেছিল, এবং সেখানে মাসুদ আজহারের 11 জন সদস্য মাসুদ আজহারের পরিবারের 11 জন সদস্য মারা গিয়েছিল। এবং সেই মারা যাওয়ার তালিকায় মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের স্বামী ইউসুফ আজহার ছিল। এবং শোনা যাচ্ছে যে সাদিয়া আজহার নিজের স্বামীর বদলা নিতেই এভাবে মহিলা সন্ত্রাসবাদী সংগঠনে জড়িয়ে গেছেন। কি বলবেন? কোথায় এত বড় ধাক্কা সামলে নিজেদের শুধরে নিয়ে, যাতে ভারত আর কখনো এভাবে আক্রমণ না করে সেই পথ ধরবে। কিন্তু না, আমরা কি দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে জৈশ-ই মোহাম্মদকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে, এবং তাদের গুড়িয়ে যাওয়া সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে মেরামত করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবার শোনা যাচ্ছে কি যে পুরুষদের দ্বারা সন্ত্রাসবাদী সংগঠনগুলো দিয়ে ভারতকে পুরোপুরি অস্থির করা যাচ্ছে না, তাই মহিলা সন্ত্রাসবাদী সংগঠন। এবং
এই সন্ত্রাসবাদী সংগঠনের মাথা হিসেবে সাদিয়া আজারকে বসানো হয়েছে এবং সাদিয়া আজার নিজের স্বামীর হত্যার জন্য জিহাদে নেমেছে। অবশ্যই ভারতের উদ্বেগের জায়গা রয়েছে যথেষ্ট, কিন্তু প্রশ্ন হলো যে পাল্টা ভারতের তরফ থেকে যদি জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই তৈয়বার মতো সন্ত্রাসবাদী সংগঠনকে বলি, বা তাদেরকে যারা সমর্থন করছেন, সে ভারতের মানুষই হোক, পাকিস্তানের মানুষ হোক, বাংলাদেশের মানুষই হোক, তাদেরকে বলছি যে পহেলগামে ধর্ম দেখে দেখে 25 জন পুরুষকে হত্যা করা হয়েছে। এবার সেই পুরুষদের স্ত্রীরা কি সংগঠনে তৈরি করার চেষ্টা করছেন, জিহাদি মন্ত্র নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সংগঠন তৈরি করেছেন যে তাদেরকে দেখে নেব। তাছাড়া সময়ে সময়ে ভারতের বিভিন্ন জায়গায় এবং ভারতের সেনাবাহিনীদের হত্যা করা হচ্ছে জৈশ-ই মোহাম্মদ এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠন থেকে। বিশেষ করে জৈশ-ই মোহাম্মদ পুলওয়ামায় 40 জন সেনাকে শহীদ করেছিল এবং সংসদের হামলার মতো ঘটনায় জৈশ-ই মোহাম্মদ জড়িত ছিল, কিন্তু সেই 40 জন সেনার স্ত্রীরা কি সংগঠন তৈরি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, বা জম্মু কাশ্মীরে নিরীহ মানুষদের হত্যা করছে সন্ত্রাসী সংগঠনগুলো? সেই সব সন্ত্রাসী সংগঠনের আক্রমণে নিহত পরিবারের সদস্যরা কি কোনো সংগঠন তৈরি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বা পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য সংগঠিত হয়ে প্রতিবাদে নেমেছে বা হাতে অস্ত্র নিয়েছে? তাহলে জৈশ-ই মোহাম্মদ বা সাদিয়া আজহার নিজের স্বামীর বদলা নিতে এভাবে জিহাদে নামলেন কেন? এটার যৌক্তিক কোনো উত্তর কি তাদের কাছ থেকে পাওয়া যাবে? না। সন্ত্রাসবাদী সংগঠনগুলো কোনো ধরনের যুক্তির ধার ধারে না, কোনো ধরনের ধার্মিক ন্যায়ের ধার ধারে না। যদি ধারত তাহলে কোনো অবস্থায় ভারতের বিরুদ্ধে এভাবে জিহাদ ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন দিয়ে অস্থির করত না। পাকিস্তানের এ ধরনের আচরণ সত্যি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগ এবং আতঙ্কের কারণ। পাকিস্তান ভারতকে অস্থির করতে এমন কোনো কাজ বাকি নেই, করছে না। দেখা যাচ্ছে যে এবার মহিলা সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তান থেকে তৈরি হয়েছে এবং ভারতকে অস্থির করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু পাকিস্তানকে বলতে চাই, পাকিস্তানি মানসিকতার মানুষকে বলতে চাই যে ভারত কি এভাবে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের কোনো ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে না? তাহলে পাকিস্তান কেন এসব করছে? কেন? পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের মদত না দিত, সন্ত্রাসীদের আশ্রয় না দিত, তাহলে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভারত জম্মু কাশ্মীরকে নিয়ে খুব শান্তিতেই বসবাস করতে পারবে এবং পাকিস্তান থেকে কোনো মদত আশ্রয় না দিলে জম্মু কাশ্মীরে একজনও সন্ত্রাসবাদী থাকবে না, একটাও সন্ত্রাসীবাদী দল গঠন হবে না এবং একজনও সন্ত্রাসে যোগ দেবে না। এটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। এর মধ্যে রয়েছে যে বিজেপি সরকার আসার পর থেকে জম্মু কাশ্মীরে লাগাতার উন্নয়নের বিভিন্ন পরিকাঠামো তৈরির চেষ্টা করে যাচ্ছে। এতে করে জম্মু কাশ্মীরের মানুষ বুঝে গেছে যে বিজেপি সরকার যথেষ্ট উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই হিসেবেই পরিবর্তিত পরিস্থিতিতে জম্মু কাশ্মীরও অনেকটা শান্ত হয়ে এসেছে। কিন্তু পাকিস্তান ভারতের সুস্থির অর্থনৈতিক অবস্থা এবং সামরিক কাঠামো দেখে ঈর্ষায় জ্বলছে, প্রতিহিংসায় জ্বলছে, যার কারণেই
নিজেরা তো উন্নতি করতেই পারছে না। আমেরিকা চীনের মতো পরাশক্তি তাদের সঙ্গে যুক্ত থাকলেও তারা সেগুলো কাজে লাগিয়ে নিজেদের উন্নত করতে পারছে না, তাই ভারতকে অস্থির করার রাস্তা নিয়েছে। অথচ ইতিবাচকভাবে যদি আমরা ভাবি তাহলে পাকিস্তানের হয়ে যেভাবে আমেরিকা এবং চীন গলা ফাটাচ্ছে, যে কোনো ভালো প্রতিবেশী হলে নিশ্চিতভাবেই দুই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক দেশকে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দিত। হ্যাঁ, পাকিস্তান ছোটো রাষ্ট্র, জনসংখ্যা কম। আমেরিকা এবং চীন থেকে এভাবে ভারতকে অস্থির করার মন্ত্র না নিয়ে অর্থনৈতিক সুবিধা আদায় করে পাকিস্তানকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেত এবং তারা প্রতিশ্রুতি নিত ভারতের সঙ্গে প্রতিযোগিতায়, যে ভারত নিজের ক্ষমতায় যেভাবে আর্থিক উন্নতি করছে, আমেরিকা এবং চীনের সাহায্য নিয়ে পাকিস্তান তার থেকে দ্রুত উন্নত বিশ্বে পরিণত হবে এবং ভারতের আগে উন্নত বিশ্বে পাকিস্তান পরিণত হবে। যদি অন্য কোনো দেশ, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা দক্ষিণ কোরিয়া বা অন্য যে কোনো দেশ, বিশেষ করে ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, এইরকম দেশ যদি হতো, নিশ্চিতভাবেই ভারত বিরোধিতা ত্যাগ করে পাকিস্তানের মানুষ ভারত থেকে উন্নত হতে এবং উন্নত বিশ্বের একটা দেশ হতে আমেরিকা এবং চীনের সহযোগিতাকে, চীনের অন্ধ সমর্থনকে পাকিস্তানের নেতারা কাজে লাগাতো। কিন্তু সেই সুযোগটা পাকিস্তান কাজে লাগাতে পারছে না, কারণ পাকিস্তানে যারাই যতই শিক্ষিত হোক না কেন, রাজনৈতিক নেতা, সেনাবাহিনীর প্রধান, তাদের মানসিকতায় পাকিস্তানের প্রতি দেশপ্রেম নেই, পাকিস্তানকে উন্নত করার চিন্তা নেই, যার কারণে আমেরিকা এবং চীনের মতো দেশকে হাতে পেয়েও নিজেদের উন্নত বিশ্বের একটা দেশ করতে পারছে না। এটা সত্যি পাকিস্তানিদের জন্য দুঃখজনক এবং পাকিস্তানের সাধারণ নাগরিকও যে বুঝতে পারছে না যে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে অস্থির করার পরিবর্তে যদি পাকিস্তানের মানুষ আমেরিকা এবং চীনের অর্থনৈতিক সহযোগিতায় দেশটাকে উন্নত করতে পারে, তাহলে পাকিস্তানের সমস্ত মানুষ উন্নত বিশ্বের একটা অন্যতম দেশ হিসেবে গড়ে উঠবে। সেই চিন্তাধারণাই পাকিস্তানের মানুষ করছে না এবং অবশ্যই পাকিস্তান প্রেমী বাংলাদেশের মানুষও সেই ধরনের পরামর্শ পাকিস্তানকে দিতে পারছে না। আর এই ধরনের মানসিকতার মূল কারণ বাংলাদেশের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে পাকিস্তান কেন ভারতের বিরোধিতা করছে। কারণ বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের অস্থিরতা হলেই বাংলাদেশ নিজের মানুষকে শুধু ধর্মের কারণে ভারতের দালাল, ভারতের দাদাগিরি, ভারতের মানুষ, রর এজেন্ট এবং ভারতের খবরদারি সহ্য করব না, এবং বাংলাদেশ তার নিজের দেশের মানুষকে, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষকে ভারতের দালাল বলে, ভারতের এজেন্ট বলে, ভারতের র এজেন্ট বলে এবং ভারতে চলে যাওয়ার কথা বলে। কি বলবেন? ঠিক তেমনই মানসিকতা পাকিস্তানে। আর বাংলাদেশের হিন্দুদের, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো একটু কুত পেলেই বলবে যে ভারতে চলে যান। অথচ যদি ভারত এবং চীনের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করি বাংলাদেশের ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো এটাই যে ভারত থেকে বেশি ব্যবসা করছে চীন বাংলাদেশে এবং বিভিন্ন পরিকাঠামো তৈরি করে দিচ্ছে চীন বাংলাদেশে। কিন্তু চীনের ক্ষেত্রে কি বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে যে চীনের দালাল, চীনে চলে যা, বা চীনের গোয়েন্দা সংস্থার এজেন্ট বা চীনের দাদাগিরি মানব না? একটা বারও শুনতে পেয়েছেন যে চীনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যেসব স্লোগান দেয় সেসব স্লোগান বাংলাদেশের মানুষ দিচ্ছে না? কারণ বললাম যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বসবাস করেন এবং তা 1 কোটির উপর, তাই সেই সব নিজেদের
দেশের মানুষকে, যেহেতু ভারতের ধর্মের সঙ্গে একটা মিল রয়েছে এবং জাতিগত মিল রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বাঙালিদের সঙ্গে, তাই তারা একেবারে টেক দিয়ে দিতে পারে বাংলাদেশের হিন্দুদের যে তারা ভারতের দালাল, তারা ভারতের দাদাগিরির হয়ে কথা বলছে, ভারতের রয়ের এজেন্ট, ভারতের ষড়যন্ত্রে সামিল হয়েছে এবং তারা ভারতের মানুষ, হ্যাঁ নিজের দেশের মানুষকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের মানুষ বলে দাগিয়ে দিচ্ছে। এই হলো তাদের ভারতের প্রতি বিদ্বেষের মানসিকতা। ঠিক সেই পরিস্থিতি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তানের হিন্দু সম্প্রদায়কে এভাবেই উল্লেখ করত এবং সেই মানসিকতা থেকেই পাকিস্তান ভারতের বিরোধিতা করে যাচ্ছে। যেভাবে বাংলাদেশে ঠিক তেমনি পাকিস্তানে। এবার যদি আরেকটা কথা বলছি যে বাংলাদেশে যদি হিন্দু সম্প্রদায় না থাকে তাহলে কি ভারত বিরোধিতা কমে যাবে বাংলাদেশে? না, একদম কমবে না। পাকিস্তানে যেমন এখন প্রায় নেই বললেই হিন্দু সম্প্রদায় রয়েছে, তবুও ভারত বিরোধিতা করে যাচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশেও থাকবে। মূল কারণ যে ভারত হিন্দু প্রধান দেশ এবং হিন্দু শব্দটাই পাকিস্তানের জন্য প্রতিহিংসা, ঋষা এবং জ্বলার জন্য যথেষ্ট, শত্রু হওয়ার জন্য যথেষ্ট এবং সেটাই হচ্ছে। অথচ বললাম তো যে পাকিস্তান, আমেরিকা এবং চীনের মতো দুইটি বৃহত্তম অর্থনৈতিক দেশ সাথে পেয়েও নিজেদের উন্নত বিশ্বের দেশ হিসেবে প্রতিশ্রুতি দিতে পারছেন না পাকিস্তানের মানুষকে। যথেষ্ট সুযোগ রয়েছিল আমেরিকা এবং চীনকে ব্যবহার করে পাকিস্তানের উন্নত বিশ্বে পরিণত হওয়ার, কিন্তু সেই সুযোগটা পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের মাথায় তো আসেই না এবং রাজনৈতিক নেতাদের মাথায়ও আসে না এবং পাকিস্তানের সাধারণ মানুষের মাথায়ও আসে না। না হলে নিশ্চিতভাবেই পাকিস্তানের কোনো একজন হলেও আন্দোলন শুরু করত যে আমেরিকা এবং চীনের সঙ্গে যেহেতু পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা পাকিস্তানকে উন্নত করার কাজে লাগানো হোক, ভারতকে অস্থির করার কাজে না লাগিয়ে। কিন্তু বোকা পাকিস্তান বুঝতেই পারছে না যে পাকিস্তান আমেরিকা এবং চীন থেকে অস্ত্র আমদানি করে ভারতকে হয়তো অস্থির করতে পারছে, তাতে পাকিস্তানের প্রতিহিংসা এবং হিংসার জ্বালা হয়তো মিটছে, কিন্তু এতে আমেরিকার লাভ হচ্ছে, কারণ আমেরিকার অস্ত্র পাকিস্তান পাচ্ছে, চীনের অস্ত্র পাকিস্তান পাচ্ছে, তাদের অর্থনৈতিক লাভ হয়ে যাচ্ছে। কিন্তু সেটা যদি পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে পারত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্যান্য রাজনৈতিক নেতারা, তাহলে নিশ্চিতভাবেই এটা বলা যায় যে ভারত থেকে আরো উন্নত হতে পারত পাকিস্তান। কিন্তু সেই সুযোগটা কাজে লাগানোর কথা বোকা পাকিস্তানের মাথায় আসছে না। তারা কি করছে যে ভারতকে অস্থির করে রাখছে। কি করে? পাকিস্তান চীন থেকে অস্ত্র আনছে, আমেরিকা থেকে অস্ত্র আনছে, ভারতকে অস্থির করছে এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের পেছনে অর্থ ঢেলে ভারতকে অস্থির করার কথা চিন্তা করছে। কিন্তু পাকিস্তানকে যে উন্নয়নের দরকার রয়েছে সেই চিন্তাধারণা এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং শাহবাজ শরীফ সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের দেশের প্রতি যে দেশপ্রেম নেই সেটা নিশ্চিতভাবে বলা যায়। যদি থাকতো তাহলে অর্থনৈতিক পরাশক্তি চীন এবং আমেরিকাকে কাজে লাগিয়ে পাকিস্তান নিশ্চিতভাবেই অর্থনৈতিক উন্নয়নে জোর দিত নিজের দেশের। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।